চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সব কিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে, কখনো করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে, সাথে আছি সৌরভ আপ্পা। 25শে বৈশাখ আর রবীন্দ্র জয়ন্তী বিশ্ব বাঙালির কাছে এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বাঙালির আঙিনায় বড় উৎসব 25শে বৈশাখ। বাঙালি মনীষী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে আজকের আয়োজন। আজ চতুরঙ্গে আমরা কথা বলবো আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ এবং সঙ্গীত শিল্পী ডক্টর অনুপম কুমার পালের সাথে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথমে জনাব লায়লা আফরোজ, আপনার কাছেই জানতে চাচ্ছিলাম, আপনার কবিতা আমরা দীর্ঘদিন ধরে শুনছি এবং দীর্ঘ একটা সময় ধরে আপনি বাচিক শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন, সেটা দলগতভাবে, এককভাবে, দুইভাবেই কাজ করে যাচ্ছেন। আসলে আজকে আমাদের যে আলোচনার বিষয় 25শে বৈশাখ এবং কবিগুরু, দুজন আমরা এই দুটি বিষয় নিয়ে কথা বলছি এবং তার জন্মবার্ষিকী নিয়ে। এবং রবীন্দ্রনাথ আসলে আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে, একজন বাচিক শিল্পী হিসেবে তো বটেই, সেই সাথে ব্যক্তি জীবনে? ধন্যবাদ। শুরুতে আমি কবিগুরু রবীন্দ্রনাথের 164তম জন্মদিন আর মাত্র 2-3 দিন পরে আমি কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। রবীন্দ্রনাথ হচ্ছে নক্ষত্রের মতো। নক্ষত্রের আলোতে যেমন সব কিছু আলোকিত হয়, রবীন্দ্রনাথ বাঙালির জীবনে নক্ষত্রের মতো। আমরা যেদিকে যাই, ভালোবাসি, কাঁদি, প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ প্রেম, সমস্ত কিছুতেই আমরা অবলম্বন হিসেবে পাই রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ আমাদের মাথার উপর ছায়ার মতো। ফলে আমার ব্যক্তিগত জীবনেও রবীন্দ্রনাথের প্রভাব তো অবশ্যই আছে। আমার বেড়ে ওঠা, গড়ে ওঠা, আজকের লায়লা আফরোজ হওয়া, সমস্ত কিছুর পেছনে রবীন্দ্রনাথের একটা প্রচ্ছন্ন ছায়া আছে, কাজ করছে। আমি খুব ছোটোবেলায় বুলবুল ললিতকলা একাডেমিতে আমার 11 বছর বয়সে আমি রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হয়েছিলাম এবং টানা আমি 17 বছর রবীন্দ্রসঙ্গীত করেছি বুলবুল একাডেমি এবং ছায়ানট মিলিয়ে। পরবর্তীকালে একটা সময় এসে আমার মনে হলো, গান তো সবাই করে, আবৃত্তিটা কেউ ঠিক সেভাবে করে না। আমি তখন আস্তে আস্তে নিজেকে আবৃত্তির দিকে নিয়ে এলাম। ফলে রবীন্দ্রনাথ অবশ্যই আমার জীবনের পিছনে প্রেরণাদায়ী শক্তি হিসেবে কাজ করেছেন। অবশ্যই আমরা তো জানি বাঙালির জীবনের সর্বশেষ আশ্রয় বলা হয় রবি ঠাকুরকে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো মানবিক অনুভূতির জায়গায় তাকে আমরা আশ্রয় হিসাবে পাই। সে সাথে এটা জানতে চাচ্ছিলাম, রবি ঠাকুরের কবিতা আবৃত্তি বেশিরভাগ করে থাকেন আপনি, অন্যান্য কবিদেরও আবৃত্তি করেন, কিন্তু রবি ঠাকুরের কবিতায় আসলে বিশেষ কি আনন্দটা খুঁজে পান? কি নেই রবি ঠাকুরের কবিতায়? রবি ঠাকুর হচ্ছেন একটা পরিপূর্ণ মানুষ, যার লেখায়, যার গানে, যার গল্পে, যার উপন্যাসে বেঁচে থাকবার সমস্ত রকমের রসদ খুঁজে পাওয়া যায়। ফলে রবীন্দ্রনাথ আমাদের জীবনে যেমন অনিবার্য, তেমনি বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ছাড়া কোনো উপায় নেই। রবীন্দ্রনাথ আমাদের বট গাছ, তাঁর নিচে আমরা আশ্রয় নিই। রবীন্দ্রনাথ আসলে আমাদের অনুপ্রেরণা। সকল কাজের পেছনে, সুখে দুঃখে, ব্যক্তিগত বিপর্যয়, সামষ্টিক বিপর্যয়, রাষ্ট্রীয় বিপর্যয়, সব সময় রবীন্দ্রনাথের গান, কবিতা আমরা কণ্ঠে ধারণ করি, জনমানুষের মধ্যে ছড়িয়ে দিই, জনপদে ছড়িয়ে দিই। অবশ্যই রবীন্দ্রনাথ তো অবশ্যই নিঃসন্দেহে বাঙালির প্রধান এবং প্রথম বাতিঘর, এবং তিনি আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন এখনও। ডক্টর অনুপম পাল, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনি তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত এবং আপনি রবি ঠাকুরের গানই করেন সবসময়, এবং আপনার যে অ্যালবামগুলো বেরিয়েছে এগুলো রবি ঠাকুরের গান নিয়েই করা, এবং আপনার পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতেই রবি ঠাকুরের একটা বড় প্রভাব আছে। আপনি রবীন্দ্রভারতী, বিশ্বভারতী থেকে পড়াশোনা করে এসেছেন এবং সঙ্গীত বিষয়েই পড়াশোনা করে এসেছেন। রবি ঠাকুর আসলে কত বছর বয়স থেকে আপনাকে এভাবে প্রভাবিত করলো যে জীবনের একটা বড় অংশকেই জুড়েই রবি ঠাকুরকেই নিয়ে থেকে গেলেন? ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ, ডিবিসি টেলিভিশনকে। আমাদের বিশিষ্ট আমার অভিভাবক যা বলে গেছেন, এরপরে আমার আসলে বেশি কিছু বলার নেই। রবীন্দ্রনাথ এই মুহূর্তে আমার আশ্রয়ের সবটুকু। ছোটবেলায় তো আর অতটা বুঝিনি, পারিবারিক একটা আবহ ছিল গান করার। আমার বাড়ি মৌলভীবাজারে, সেখানে আমার গ্রামের বাড়িতে অনেক রকম ধর্মীয় একটা অনুষঙ্গে গান বাজনা হতো, সেভাবে বেড়ে ওঠা, মন্দিরে বাজানো, কীর্তনের আসরে গাওয়া। তারপরে যখন একটু একটু করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে মিশলাম, একটু একটু করে রবীন্দ্রনাথ জানলাম, তারপরে অজান্তে রবীন্দ্রনাথ ভর করলেন। তখন তো বুঝতামও না কিছু। 6, 7, 8 যখন পড়তাম, গেয়েছি মায়াবন বিহারিণী হরিণী, যে ছিল আমার স্বপ্নচারিণী, কিছুই বুঝিনি, গেয়ে গেছি টানত সুরটা। আস্তে আস্তে কথা সুর সবই টেনেছে। তারও পরে যখন একটু কষ্ট পেলাম, একটু হয়তো অন্যরকম মন খারাপ, দেখি রবীন্দ্রনাথ, উপায় নেই। এইভাবেই রবীন্দ্রনাথ হলেন আর কি আমার। না, অবশ্যই প্রেমে বিরহে, কষ্টে দুঃখে, আনন্দ বেদনায় সবখানেই তো রবি ঠাকুর আমাদের আশ্রয় হয়ে থাকেন। একটা গান শুনতে পারি কিনা আমরা, রবি ঠাকুরের একটা গান? আর যেহেতু আপনারা দুজনেই আমাদের সাথে আছেন, গান কবিতায় মিলিয়ে কোনো যুগলবন্দি হতে পারে কিনা? আমার মনে হয় আপনাকে আমি যদি বলি যে কবিতাটা আচ্ছা, পড়ে ঠিক তারপরে আছে, আমি একটু গানে যাই। আমার মনে হয় কবিতা দিয়ে শুরু করি, ও সেই মেজাজ অনুযায়ী গান করবে, কবিতার মেজাজ অনুযায়ী। রবীন্দ্রনাথকে অনুসরণ করেছেন রবীন্দ্র পরবর্তী সকল কবি, সজ্ঞানে কিংবা অজ্ঞানে। রবীন্দ্রনাথকে নিবেদিত প্রতি বছর অসংখ্য কবিতা রচিত হয়। আমাদের বড় বড় কবিরা লেখেন, ছোট ছোট কবিরা লেখেন। কবি দীনেশ দাস রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখেছেন কবিতা প্রণমী, ছোট্ট কবিতা, সেটি আবৃত্তি করছি। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে কত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার সরোদ, 25শে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ। হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণা রোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি করুণা করুণা রোষ। তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো।
তোমাতে সব সুখ হে পিতা, তোমাতে সব ভালো, তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। অসংখ্য ধন্যবাদ শুভকামনা দুজনের জন্য এবং দুজনকেই ধন্যবাদ। এই রবি ঠাকুরের গান আসলে এমনই যে গানটি যেখানেই যে পরিবেশেই আমরা করি সেখানেই নতুন একটা আবহ তৈরি হয়ে যায়। লায়লা আফরোজ, আপনার কাছেই জানতে চাচ্ছিলাম আসলে কৈশোর থেকে যেটা বলছিলেন ছোটবেলা থেকেই গান শেখা, রবি ঠাকুরের গান দিয়েই আসলে সঙ্গীত এবং সাংস্কৃতিক অঙ্গনে আপনার যাত্রা শুরু হয়। গান কেন ছাড়লেন তাহলে? ও, সে তো বলেছি আমি আমার প্রথম আলোচনাতে ব্রেকের আগে, যে আমার মনে হলো রবীন্দ্রনাথের গান তো সবাই গায়, রবীন্দ্রনাথের গান সবাই গাইতে পারে। এবং তখন আমার অসংখ্য বন্ধুরা রীতিমতো স্টার। তা আমার মনে হলো যে রবীন্দ্রনাথের গান সবাই গায়, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা সেভাবে অনুষ্ঠান হয় না, উচ্চারিত হয় না। বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে ফিলারের মতো, সালাদের মতো হতে একটি কবিতা রবীন্দ্রনাথের দেওয়া হয়। তো আমার কাছে মনে হয়েছে যে ওই অবস্থা থেকে কবিতার উত্তরণ ঘটা দরকার। সেটি সম্ভব শুধুমাত্র দলীয়ভাবে, যদি সংগঠন ভিত্তিক চর্চা যদি করা যায়, তাহলে শুধু কবিতার অনুষ্ঠান হবে। এবং পরবর্তীকালে সেটি প্রমাণিত হয়েছে। এখন সারা বাংলাদেশে 450-র মতো আবৃত্তি দলে কয়েক হাজার ছেলে মেয়ে আবৃত্তি চর্চা করছে। অবশ্যই বাংলাদেশের বাচিক শিল্পীদের যে একটি বড় মেলবন্ধন ঘটানো, এটার পিছনে আপনাদের অবশ্যই অবদান আছে এবং আপনাদের প্রজন্মের যারা কাজ করে গেছেন এবং আপনাদের সাথে সাথে আরও অনেকেই আছেন যারা সবাই মিলে বাংলাদেশে কিন্তু বাচিক শিল্পীদের একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু পেশাদার জায়গাটা কি আসলে তৈরি হয়েছে বাচিক শিল্পীদের জন্য? আপনি কি? আমি ঠিক বাচিক শিল্পী কথাটা আসলে অনেক ব্যাপক। হ্যাঁ, সমস্ত শিল্পীরাই বাচিক শিল্পী, যারা কণ্ঠশিল্পী তারাও, যারা নাটক করছে তারাও। কিন্তু আমি আবৃত্তির শিল্পী বলতে চাই বা আবৃত্তিকার বলতে চাই। তো আপনি যে কথাটা বললেন, আমি আবার একটু খেই হারিয়ে ফেলেছি। আমরা আবৃত্তি শিল্পীদের আসলে পেশাদার জায়গাটা কি তৈরি হয়েছে? না, পেশা হিসেবে নেওয়ার সময় এখনো আসেনি। কারণ হচ্ছে আমাদের সঙ্গীত শিল্পীরাই কি পেশা হিসেবে নিতে পেরেছেন? কয়জন? হাতে গোনা। অসংখ্য শিল্পী আছেন ধুকে ধুকে মরছেন। বাংলাদেশ টেলিভিশনের একটি চেকের জন্য, শিল্পকলা একাডেমির একটি চেকের জন্য, কয়েক হাজার টাকার জন্য দিনের পর দিন তারা বসে থাকেন। হ্যাঁ, রোদে গরমে বৃষ্টিতে ভিজে। ওখানেও তো একটা সিন্ডিকেট আছে, হ্যাঁ, সবাই তো আর চেক পান না, টাকা পান না। হ্যাঁ, সেই জন্য করা হবে না আর কি, যে কি বলে, এখনো পেশা হিসেবে নেওয়ার সময় আসেনি। পেশা হিসেবে তখনই নেওয়া যাবে যখন মানুষ টিকিট কেটে আবৃত্তি শুনতে আসবে এবং আমরা একটা ভালো শ্রোতা গোষ্ঠী তৈরি করতে পারবো। অবশ্যই আমরা সেই আশা রাখি, একদিন অবশ্যই এই পরিস্থিতি আমাদের তৈরি হবে। আরেকটি কবিতা শুনতে পারি কিনা আমরা? হ্যাঁ, আরেকটি কবিতা শোনাই। রবীন্দ্রনাথ বারবার সারা জীবন প্রশ্নবিদ্ধ হয়েছেন। হ্যাঁ, তির্যক কথায় তাকে ওফোড় করা হয়েছে। এমনকি নোবেল জয় করবার পরও তো তিনি নিজেকে বারবার প্রশ্ন করেছেন, আমি কে আমি, কেমন? এবং তার অস্তিত্ব নিয়ে যখন টানাটানি পড়েছে, তখন বিশেষ করে 30-70 কবিরা যখন বললেন যে না, আমরা রবীন্দ্রনাথের বলয় থেকে বেরিয়ে
কবিতার শরীর থেকে রোম্যান্টিসিজমকে কেটে বাদ দিয়ে নির্মেদ কবিতা লিখব টি.এস. এলিয়টের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে। তখন রবীন্দ্রনাথ ঘুরে ফিরে নানাভাবে প্রমাণ করলেন যে তার কোনো তুলনা হয় না, তাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। কেমন অসংখ্য কবিতা গানে তিনি বলেছেন সেটা। তো সেরকম একটি কবিতা হচ্ছে সেঁজুতি কাব্যগ্রন্থের কবিতা পরিচয়, যার ভেতর দিয়ে তিনি বলেছেন, আমি আর কেউ নই, কোনো ভিন্ন গ্রহের প্রাণী নই, আমি তোমাদেরই লোক। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি একটা বিরতির পর। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ চতুরঙ্গে আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ এবং সঙ্গীত শিল্পী ডক্টর অনুপম কুমার পাল। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। বিরতিতে যাওয়ার আগে আমরা লায়লা আফরোজ আপনার একটি কবিতা শুনছিলাম এবং রবি ঠাকুরের একটি কবিতা তিনি আবৃত্তি করছিলেন। দাদা, একটি গান যদি আমাদের শোনাতেন এবার আমাদের দর্শকদের জন্য। চেষ্টা করছি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরিলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা, তুমি থামতে দিলে না যে,
কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে। এবং আসলে রবি ঠাকুর তার কাজে, তার গানে, তার কবিতায়, তার গদ্যে, তার উপন্যাসে, প্রবন্ধে, ছোট গল্পে সব কিছুতেই অমর হয়ে আছেন এবং আরও অনাদিকাল দিন ধরে যাচ্ছে আমার মনে হয় রবীন্দ্রনাথ ততটাই প্রাসঙ্গিক হয়ে উঠছেন। মানে যে পরিস্থিতি আসুক না কেন, যেভাবেই আমরা কাদা ছুড়ি না কেন, যেভাবেই আঘাত করি না কেন, রবীন্দ্রনাথ মনে হয় আবার বেঁচে যান ওইভাবে আঘাত করলে বারবারে। অবশ্যই চিরন্তন যা বিষয় তা তো আসলে চিরন্তনই এবং সেটা থেকেই যায় এবং তার যে প্রগাঢ় দর্শন দিনে দিনে নিশ্চয়ই আরো উন্মোচিত হবে। আমরা এখনো কিছু ধরতে পারিনি, তার শিক্ষা এখনো আমরা প্রতিফলন ঘটাতে পারিনি। আজকে আমরা গরমে আমরা অনেক কিছুই করছি, কিন্তু সেই আমলে বৃক্ষরোপণ উৎসব করে গাছ লাগিয়েছিলেন, সেই জন্য শান্তিনিকেতনে এখন আগের মতো আর ততটা গরম নেই। আমাদেরও শুরু হয়েছে এখানে, সেই জন্য রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক হবেন আরও হয়তো 50 বছর পরে। অবশ্যই, আসলেই হয়তো সময়ই জানান দেবে যে আসলে তার ব্যাপ্তি কত দীর্ঘ হবে। আমাদের মতো তুচ্ছ প্রাণেরা আমরা আসবো যাব, কিন্তু শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, কিন্তু রবি ঠাকুর থেকে যাবেন, অবশ্যই এই বিশ্বাস আমাদের। এবং লায়লা ফুল, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছিলাম, এই মুহূর্তে যেহেতু দীর্ঘদিন ব্যাংকার হিসাবেও কাজ করেছেন, নানা ক্ষেত্রে আপনি কাজ করেছেন, এই সময়ে এসে মানে রবি ঠাকুর আপনাকে কিভাবে আশ্রয় দেয়? আসলে এই কথার জবাবে তো শুধু বলতে হয় রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো গতি নেই। সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথের গান, বাঙালি প্রেমে পড়লে রবীন্দ্রনাথের ভাষায় কথা বলে, বাঙালি রেগে গেলে মানে কারো উপরে রাগান্বিত হলে রবি ঠাকুরের ভাষা ধার করে। সমস্ত কাজে রবীন্দ্রনাথ আমাদের জড়িয়ে আছেন। রবীন্দ্রনাথের ভাষা আমরা সারাক্ষণ ব্যবহার করছি। তিনি বাংলা ভাষাকে এত সুন্দরভাবে শুধু বাঙালির জন্য নয়, বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছেন। অবশ্যই আমাদের যে আজ অনুষ্ঠান চতুরঙ্গ, এই নামটিও তো রবি ঠাকুরের কাছ থেকে, নামটিও রবীন্দ্রনাথের। আপনি ভোরের প্রথম সূর্য সেখানে প্রণাম করুন, সেখানে রবীন্দ্রনাথ দিয়ে শুরু। তারপরে যখন মিনিটের পর মিনিট বাড়তে থাকে, মধ্যদিনের বিজন বাতায়নে দুপুরেও আছে রবীন্দ্রনাথ, সন্ধ্যায় গধূলি আছে, রাত্রে আছে। আজ বিজন ঘরে নিষেধ রাত একটু পরে গাওয়ার চেষ্টা করব, তখনও রবীন্দ্রনাথ। অবশ্যই। আর শুধু তাই নয়, রবি ঠাকুর যেভাবে আমাদের ভাষায় বা গদ্যে বা কাব্যে যেভাবে সমৃদ্ধ করেছেন, সঙ্গীতের জায়গাও কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করেছেন এবং অনেক নতুন তাল তিনি ইন্ট্রোডিউস করেছেন কিন্তু এই অঞ্চলে। একাদশী, নবমী, নবতাল বা আমরা বলতে পারি ঝম্পক, ঝাপতালকে যেমন ঝম্পকে নিয়ে আসা পাঁচ মাত্রায়, রূপকরা, মধুছন্দা, অদ্ভুত সব তাল যেগুলো আসলে একটু বেজোড়া সংখ্যার তাল, 11 মাত্রা, 9 মাত্রা, আবার একটা গানকে, একটা তালকে কিন্তু উনি তালের নাম দেননি, বলেছেন যে 9 মাত্রার কিংবা 11 মাত্রার কিংবা 7 মাত্রার এরকম মাত্রা হিসেবে বলেছেন, নাম না দিয়ে যে ছন্দ 3-3 ছন্দ কিংবা 3-6 ছন্দ বা 6-3 ছন্দ এরকমও বলেছেন, নাম দেননি উনি। যেটা আসলে আমাদের সঙ্গীত এবং আমাদের যে সঙ্গীতের পরম্পরা সেটা কিন্তু অনেক সমৃদ্ধ করেছে। এবং সেই সাথে এখন গানের পাশাপাশি একটি কবিতা যদি লায়লা ফিরোজ আমাদের শোনাতেন। আচ্ছা, আরেকটি কবিতা রবি ঠাকুরের। আমরা সবাই জানি, বহু পুরনো কথা, তবু আজকে আবার বলছি, রবীন্দ্রনাথের হাত ধরে এশিয়ার সাহিত্যে, এশিয়ার ঘরে প্রথম নোবেল পুরস্কার এলো 1913 সালে। 25শে শ্রাবণ 1312 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে তাঁর খেয়া কাব্য গ্রন্থের অন্তর্গত অনাবশ্যক কবিতাটি রচনা করেন। পরবর্তীকালে তাঁর নোবেল জয়ী গীতাঞ্জলি, সং অফারিংস বাই রবীন্দ্রনাথ টেগোর গ্রন্থে
এই কবিতাটি স্থান পায়। রবীন্দ্রনাথ কত দূরদর্শী ছিলেন, তিনি তার অসংখ্য কবিতা গানকে ইংরেজিতে অনুবাদ করে গেছেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আন্তর্জাতিক ভাষায় যতদিন পর্যন্ত তাঁর কবিতা অনুদিত না হবে ততদিন পর্যন্ত বিশ্ব দরবারে তাঁর যে বাণী, তাঁর যে বক্তব্য সেটি পৌঁছাবে না। এবং তিনি সে কাজটি করেছেন। পরবর্তীকালে এটি প্রমাণিত হলো যে তাঁর অনুদিত কবিতা কারণেই বিশ্ববাসী বাংলা ভাষাকে চিনল, রবীন্দ্রনাথকে চিনল, বাঙালিকে চিনল। আমি গীতাঞ্জলি থেকে সেই অনাবশ্যক কবিতাটি আবৃত্তি করছি। কাশের বনে শূন্য নদীর তীরে আমি তারে জিজ্ঞাসিলাম ডেকে, একলা পথে কে তুমি যাও ধীরে, আঁচলাড়ে প্রদীপখানি ঢেকে, আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। গধূলিতে দুটি নয়ন কালো ক্ষণেক তরে আমার মুখে তুলে, সে কহিল ভাসিয়ে দেব আলো, দিনের শেষে তাই এসেছি কুলে। চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে। On the slope of the desolate river among tall grasses, I asked her, Maiden, where do you go, shading your lamp with your mantle? My house is so dark and lonesome, lend me your light. She raised her dark eyes for a moment and looked at my face through the dusk. I have come to the river, she said, to float my lamp on the stream when the daylight wanes in the west. I stood alone among tall grasses and watched the timid flame of a lamp uselessly drifting in the tide. ভরা সাঁঝে আধার হয়ে এলে আমি ডেকে জিজ্ঞাসিলাম তারে, তোমার ঘরে সকল আলো জেলে এ দীপখানি সঁপিতে যাও কারে? আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। আমার মুখে দুটি নয়ন কালো ক্ষণেক তরে রইল চেয়ে ভুলে। সে কহিল আমারে যে আলো আকাশ প্রদীপ শূন্যে দিব তুলে। চেয়ে দেখি শূন্য গগন কোণে প্রদীপখানি জলে অকারণে। In the silence of the gathering night, I asked her, Maiden, your lights are all lit, then where do you go with your lamp? My house is so dark and lonesome, lend me your light. She raised her dark eyes on my face and stood for a moment doubtful. I have come, she said at last, to dedicate my lamp to the sky. I stood and watched her light uselessly burning in the void. অমাবস্যা ধার দুই প্রহরে জিজ্ঞাসিলাম তাহার কাছে গিয়ে, ওগো তুমি চলেছ কার তরে প্রদীপখানি বুকের কাছে নিয়ে? আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। অন্ধকারে দুটি নয়ন কালো ক্ষণেক মুড়ে দেখলে চেয়ে তবে। সে কহিল এনেছি এই আলো, দীপালিতে সাজিয়ে দিতে হবে। চেয়ে দেখি লক্ষ দ্বীপের সনে দীপখানি তার জলে অকারণে। In the moonless gloom of midnight, I asked her, Maiden, what is your quest? Holding the lamp near your heart, my house is so dark and lonesome, lend me your light. She stopped for a minute and thought and gazed at my face in the dark. I have brought my light, she said, to join the carnival of lamps. I stood and watched her little lamp uselessly
লস্ট অ্যামং লাইফস। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ধন্যবাদ অসাধারণ এই কবিতার জন্য, আবৃত্তির জন্য। আরেকটি বিরতি নেওয়ার আমাদের সময় হয়ে গেছে, ফিরছি একটু পরেই। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। সঙ্গে থাকুন ডিবিসি নিউজে। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ এবং সঙ্গীত শিল্পী ডক্টর অনুপম কুমার পাল। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। বিরতির আগে আমরা লায়লা আফরোজের একটি কবিতা শুনছিলাম এবং তার আবৃত্তি শুনছিলাম। এবার যদি আমাদের দর্শকদের জন্য একটি গান শোনান আপনি। আমাদের অভিভাবকের আবৃত্তির রেশ নিয়ে গানটা গাইছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অনুপম দা, আপনি তো ব্যক্তি জীবনে বেশ কিছু কাজে জড়িত আছেন, কিছু প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। আপনি এই চাকরি সামলে গান চালিয়ে যাওয়ার এই বিষয়টিকে আসলে কিভাবে ম্যানেজ করেন? নিজের সাথে বারবার প্রতারণা করি, আবার উঠি, আবার নামি, আবার থামি, আবার চলি। চাকরি মনে হয় না। আমি এই আপনাদের পরিবারেরই ছিলাম এক সময়, কিন্তু আসলে ওই যে ক্যামেরার পিছনে থাকতে গিয়ে গানটা আমার হতো না। কেমন যেন ঘুমানোর সময় ভাবতাম, আহা সারাদিনে তো কিছুই হলো না। সো গানটা আমাকে খুব টানতো। এখন আসলে আমার সমন্বয়টা আমি ওইভাবে করি। আমি ফ্রিল্যান্স কাজ করি। আমি একটা কলেজে পড়াই, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে, ওনাদের ললিত কলা কেন্দ্র আছে, সেটার ইনচার্জ হিসাবে আছি। আরও বিভিন্ন রকম ইভেন্ট করি, সাংস্কৃতিক সংগঠনের সাথে আছি। ইচ্ছেটা থাকলে আসলে উপায় হয়, কিন্তু আমি একটু বেছে বেছে যাই, সব জায়গায় যাই না, মানে মুড়িয়ে মুরকির মতো যাই না। আর আমাদের এত ভাঙন আছে যে যেখানে যাই সেখানে একটা গ্রুপিং, একটা সিন্ডিকেট। সেই জন্য আমি আসলে ওই লাইনের না বলে, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই সভাপতি, সাধারণ সম্পাদক পদগুলো নিয়ে এত ভাঙন চলছে, মানে বিশেষ করে বড়দেরকে আমি বলবো, এত ভাঙছেন ওনারা, আমাদের জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে। সেজন্য আমিও আছি ওরকম, একলা চলতে হয় বলে।
আর আশা করি এই ভাঙন বন্ধ হবে এবং সবাই আমরাও মিলে চাই। এক ছাতার নিচে আমরা চাই। একতাবদ্ধ হয়ে যাবে শিল্পীরা। এবং এই মুহূর্তে লায়লা আফরোজ, আপনার কাছ থেকে আরেকটি কবিতা যদি আমরা শুনতে পারি, কারণ আমাদের দর্শকরা আসলে রবি ঠাকুরের কবিতা এবং গানই শুনতে চায় সব সময়, তবে একটু যদি একটি কবিতা শোনাতেন আমাদের। আমরা দুজন মিলে একটি যুগলবন্দি শোনাই। বাহ। রবীন্দ্রনাথের কবিতার সুরারূপ করেছেন, সুরারূপিত হয়েছে সেটি। ও গান গাইবে, আমি গান গাইবো মানে চেষ্টা করব। আমি শুধু আজকে এসেছি এখানে যে আমার অভিভাবক আছেন, সব ওনার উপর দিয়ে যাবে। না, অবশ্যই আমি আপনারা সাথে দুজনেই গুণী আছি। মানুষ ও এবং এত আমরা ভালো আশা গান করছি করে। দুজন মিলেই একটি দারুণ পারফরমেন্স আমরা দেখতে পারবো এবং আমাদের দর্শকরা শুনতে পাবে। প্লিজ। রবীন্দ্রনাথ তার নির্বাচিত যে কাব্যগ্রন্থ সঞ্চয়িতা, সেখানে অসংখ্য ভালো কবিতা বাদ দিয়ে দিয়েছেন। তার যে কবিতাগুলো ভালো লেগেছে সেগুলোকে স্থান দিয়েছেন। তো সেই কবিতাগুলোর একটি হচ্ছে, বাদ পড়া কবিতাগুলোর একটি হচ্ছে শেষ খেয়া। আমরা জানি রবীন্দ্রনাথ তার গানে নিজে সুর দিয়েছেন, অন্য কারো সুর সেখানে তিনি গ্রহণ করেননি। তো একদিন পঙ্কজ মল্লিক, শ্রদ্ধেয় প্রণম্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি এই কবিতাটি পেয়ে এটিতে তিনি সুরারূপ করলেন। কবিতাটি রচিত হয়েছে 1906 সালে এবং পঙ্কজ মল্লিক মুক্তি সিনেমায় এই গানটিতে সুরারোপ করে ওই চলচ্চিত্রে ব্যবহার করলেন। ব্যবহার করবার আগে তিনি রবি ঠাকুরকে শোনালেন। কবিগুরু গানটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন এবং যখন কবিগুরুকে তিনি দেখলেন কবিগুরু ঘুমিয়ে পড়েছেন, তখন পঙ্কজ মল্লিক হারমোনিয়ামটি বন্ধ করে আস্তে করে বেরিয়ে যান। পরদিন আবার যখন কবির সাথে দেখা হয়, কবি তখন উচ্ছ্বসিত হয়ে পঙ্কজ মল্লিককে বলছিলেন, তোমার গান শুনতে শুনতে তো আমি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে রবীন্দ্রনাথ এই গানটিকে স্বীকৃতি দেন, এই সুরটিকে স্বীকৃতি দেন এবং আমরা সকলে পরবর্তীকালে শেষ খেয়া এই গানের সুরে বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি। সেই গানটি আমরা আজকে যুগলবন্দি করছি। অবশ্যই আমরা সেটা শুনতে চাচ্ছি। তার আগে আমাদের একবারেই শেষ সময় আমরা চলে এসেছি, দর্শকদের কাছ থেকে একটি বিদায় নিয়ে আসি। দর্শক চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। আমরা একটি পারফরমেন্স দেখতে দেখতে, রবি ঠাকুরের গান এবং কবিতার একটি যুগলবন্দি দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। গানটি পঙ্কজ কুমার মল্লিক মহাশয়ের পরে হেমন্ত মুখার্জি গেয়েছেন, কিশোর কুমার গেয়েছেন, আমাদের বাংলাদেশেও অনেকে গেয়েছেন। সাহস কখনো করিনি, এত সুন্দর গান। হ্যাঁ, আজকে শুধু ওনার অনুপ্রেরণায় আমি গানটি চেষ্টা করছি একটুখানি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভোলালো রে ভোলালো মোর প্রাণ, ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গে গেল কাজ ভাঙানো গান। দিনের শেষে দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ, ওপারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি যায়, তাদের পানে ভাটার টানে যাবরে আজ ঘর ছাড়া, সন্ধ্যা আসে দিন যে চলে যায়। ওরে ওরে আয় যাবি কেরে যাবি কেরে দিন শেষের শেষ খেয়া, শেষ খেয়া ওরে আয় দিনের শেষে। সাঁঝের বেলা ভাটার স্রোতে ওপার হতে একটানা একটি দুটি যায় যে তরি ভেসে,
কেমন করে চিনব ওরে, ওদের মাঝে কোনখানা। আমার ঘাটে ছিল আমার দেশে, অস্তাচলে তীরের তলে, ঘন গাছের কোল ঘেঁষে, ছায়ায় যেন ছায়ার মতো যায়। ডাকলে আমি ক্ষণেক থামি, হেথায় পাড়ি ধরবে সে। এমন নেই আছে রে কন্যায়। ওরে আয়, ওরে আয়, আমায় নিয়ে আমায় যাবি কে রে, যাবি রে, দিন শেষে শেষ খেয়ে আয়। শেষ খেয়ায়। ওরে আয়, দিনের শেষে ঘরেই যারা যাবার